আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সেনাবাহিনী বর গল্পের ৪ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। আকসার বাসায় আজ কলি এসেছে। হঠাৎ কলিকে নিজ বাড়িতে বলা নেই কওয়া নেই উপস্থিত হতে দেখে আকসা অবাক হল বেশ। ওকে সোফায় টেনে বসিয়ে জিজ্ঞাসা করল, তুই হঠাৎ? কেন আসতে পারি না? অবশ্যই আসতে পারিস, কিন্তু না বলে কয় তো কখনো আসিস না। তাছাড়াও তোকে তো দুর্ভিক্ষণ দিয়েও সহজে খুঁজে পাওয়া যায় না, তাই এমন আচরণ দেখে অবাক হলাম। কলি বলল, আসলে আমাকে আন্টি ডেকেছে। আন্টি ডেকেছে মানে? আম্মু কেন তোকে ডাকবে? আন্টি কল দিয়েছিল আমাকে, বলল কি একটা জরুরি কাজ আছে, আমাকে আসতে হবে, তাই সকাল সকাল চলে এলাম। কারণটা কি? আকসা পুরো কথা শেষ করার আগেই আয়েশা বেগম ড্রয়িং রুমে এসে কলিকে দেখে বললেন, ওহ, তুই চলে এসেছিস মা, বস, আমি চা নাস্তা নিয়ে আসি। আয়েশা বেগম রান্নাঘরে চলে গেলেন। আকসা কলির কাজ ঘেঁষে ফিসফিসিয়ে বলল, কেন ডেকেছে আম্মু তোকে? কারণটা তো জানি না, আন্টি বলল আসার পরে জানাবে। তোকে তো আম্মু কখনো এভাবে কল দিয়ে ডাকে না, তাই ব্যাপারটা কেমন অদ্ভুত ঠেকছে। আকসা চিন্তায় পড়ল, কি এমন কাজ যার জন্য এমন জরুরি তলব? এরই মধ্যে আয়েশা বেগম ড্রয়িং রুমে আসলেন চা নাস্তা নিয়ে। টি টেবিলের ওপরে ট্রে রেখে সামনের সোফায় বসলেন। কলিকে জিজ্ঞাসা করলেন, তারপর বলমা, দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, তোমরা সবাই কেমন আছো? এই তো আছি ভালো। তোর বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আয়েশা বেগম চায়ের কাপে চিনি মিশিয়ে চামচ নাড়াতে নাড়াতে বললেন, তোর সাথে কিছু কথা ছিল মা। জি আন্টি বলো, কি কথা? আমাদের বাসায় আজ মেহমান আসবে বুঝলি, আমার আকসাকে দেখতে আসবে। এখন কথা হচ্ছে, আকসার তো আর কোনো বোনও নেই যে ওর পাশে থাকবে এই সময় বা ওকে সাহায্য করবে। ওর কাছের মানুষ বলতে তুই আছিস, ওর সাথে থাকিস সব সময়, ওকে বোঝিস ভালোভাবে। তুই একটু আজকের দিনটা আমাদের এখানে থেকে জামা, বিকালে বাসায় চলে যাস। আমাদের আত্মীয় স্বজনেরা বিকালের আগে আসবেন কজন, কিন্তু এখানে তো বলতে গেলে আমি একা মানুষ, ইফানের আব্বুও নেই দেশে। একা হাতে সবকিছু সামালানো একটু কষ্টকর হয়ে যাবে। তুই আকসার সাথে থাকলে তবুও সাহায্য হতো কিছু। মিহি এবার নড়ে চড়ে বসে বলল, ও এই কথা আন্টি, কোনো সমস্যা নেই। আমি তো ভাবতেই পারিনি আকসাকে দেখতে আসবে আজ। আপনি চিন্তা করবেন না, আমি আকসার সাথে থেকে ওকে তৈরি করিয়ে দেব। সব কিছু ঠিকঠাক মতো হবে, নিশ্চিন্ত থাকুন। আয়েশা বেগম একটু চিন্তামুক্ত হলেন। গতকাল থেকেই এ নিয়ে চিন্তায় চিন্তায় তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তার আত্মীয়রাও বেশিরভাগ সবাই দূরে, তেমন কেউ কাছাকাছি নেই যে জরুরি তলবে এসে তাকে সাহায্য করতে পারবে। আয়েশা বেগম সকালেই ইফানকে বাজারে পাঠিয়েছেন। ইফান আসলে তিনি রান্নার কাজ শুরু করে দেবেন। আয়েশা বেগম কলিকে বললেন, তাহলে তুই ওকে নিয়ে ঘরে জামা, দুপুরের পর রেডি করিয়ে দিস। আকসা পুরো ঘরময় পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। কলি বিছানার ওপরে বসে একটার পর একটা বিস্কুট খাচ্ছিল। আকসাকে চিন্তিত দেখে প্রশ্ন করল, তোর কি হয়েছে দোস্ত, এমন দার্শনিক হয়ে গিয়েছিস কেন? কলির প্রশ্ন শুনে আকসা চট করে এসে বিছানার ওপরে বসে বলল, ভাবছি। কি ভাবছিস? আমাকে হঠাৎ দেখতে আসবে কেন? দেখতে কেন আসে তুই জানিস না? জানব না কেন, অবশ্যই জানি, তবে কথা হচ্ছে এমন হুট করে হচ্ছে কেন সবকিছু? আম্মু তো আমাকে আগে কিছু বলেনি, তার হাবভাব দেখেও কোনো কিছু আন্দাজ করতে পারিনি, একদম স্বাভাবিক ছিল। কিন্তু কারা দেখতে আসছে, ছেলে কে, এসব কিছুই তো জানি না। কলি বলল, তুই বরং এক কাজ কর, আন্টিকে গিয়ে জিজ্ঞাসা কর। আকসা কপট বিরোধ করে বলে, ধুর, কি যে বলিস না, আম্মুকে কি এসব কিছু জিজ্ঞাসা করা যায়? কি না কি ভেবে বসবে। তাহলে আর কি করবি, ওয়েট কর, বিকালে তো পত্রপক্ষ আসছেই, তখন না হয় দেখে নিস। পত্রপক্ষের কথা শুনে আকসার স্বাভাবিক মুখ কিঞ্চিত বিবর্ণ হয়ে উঠল। ও বিড়বিড় করে কি যেন বলল, কিন্তু সেসব কথা কলির কান অবধি পৌঁছল না। দুপুরের খাবার খেয়ে ৮ ঘণ্টা খানেকের মতো বিশ্রাম নিয়েই কলি তাড়াহুড়ো করে আকসাকে তৈরি করতে শুরু করেছে। এমনিতে আকসা নিজেই খুব ভালো শাড়ি পরতে পারে, তবে আজ কলি ওকে শাড়ি পরতে সাহায্য করল। তাড়াহুড়ো করা হচ্ছে খুব, মেহমান নাকি আর ৮ ঘণ্টার মধ্যেই চলে আসবে। আকসা দাঁড়িয়েছিল, কলি ওর শাড়ির কুচি ঠিক করে দিচ্ছিল বসে। তখনই ইফান বাইরে থেকে দরজায় নক করল। ভাইকে দেখে আকসা ভেতরে আসতে বলল। ইফান ভেতরে প্রবেশ করতেই দেখল ওর হাতে একটা বেলি ফুলের খোপার গাজরা। সাধারণত ইফান প্রায়ই তার ছোট বোনকে ফুল কিনে দেয়। মানুষ প্রেমিকের কাছ থেকে ফুল পাওয়ার জন্য ছটফট করে, এদিকে আকসা তার ভাইয়ের নিকট হতে ফুল পাওয়ার জন্য মুখিয়ে থাকে। অন্যদিন ফুল দেখলে খুব বেশি উচ্ছ্বসিত হতো ও। চট করে ভাইকে জড়িয়ে ধরে আই লাভ ইউ ভাইয়া বলে দিত।
তবে আজ সেসব কিছুই ঘটল না। আকসার মুখের বলিরেখার ন্যূনতম কোনো পরিবর্তন ঘটল না, বরং মুখ আগের মতোই নীল বিবর্ণ হয়ে রইল। ইরফান ড্রেসিং টেবিলের উপরে ফুলের গাজরা রেখে কলিকে উদ্দেশ্য করে বলল, বনুকে ফুলের গাজরা পরিয়ে দিও তো কলি, আর মুখে বেশি প্রসাধনী ব্যবহার করো না, আমার বোনকে ন্যাচারালি ভালো লাগে। ইরফান কলিকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই আকসা পেছন থেকে ডাক দিল ভাইকে। ইরফান পেছনে ফিরে তাকাতেই আকসা ওকে জিজ্ঞাসা করল, হঠাৎ আমাকে দেখতে আসছে কেন? ইরফান একটু ইতস্তত করে বলল, আসলে তাদের একটু তাড়া আছে আকসা, এজন্যই সবকিছু তাড়াহুড়ো করে হচ্ছে, না হলে আমরা সময় নিতাম। কারা দেখতে আসছে? সে তো আসলেই দেখতে পাবি। ইরফানের ঠোঁটের কোণে মুচকি হাসি, বোঝা গেল ও এখনই কিছু বলতে চাইছে না, তবে এই বিষয়টা নিয়ে ভীষণ খুশি। তখনই ইরফানের ফোন বেজে উঠল। ও ফোন বের করে হাতে নিয়ে স্ক্রিনে দেখে বলল, এই তো আব্বু কল দিয়েছে, নে তুই আগে কথা বল। আকসার হাতে ফোন ধরিয়ে দিয়ে ঘরের বাইরে চলে গেল ইরফান। আকসা ফোন কানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া করেছ তো ঠিকমতো? হ্যাঁ আম্মু, মাত্র খেয়ে উঠলাম। তুমি কি এখন তৈরি হচ্ছ? জি আব্বু। মেহমান এখনো আসেনি? এই তো চলে আসবে এখনই। আকসা ভালো করেই বুঝল ওর অজান্তেই সবকিছু হয়েছে, এবং এর সাথে প্রত্যেকে সংযুক্ত, সবাই সবকিছু জানে। ইশাক খন্দকার ফোনের ওপাশ থেকে বললেন, কিছু কথা বলি আম্মু, শোনো। জি আব্বু, বলো। বিয়ের এসব কার্যকলাপ যে আমরা খুব তাড়াহুড়ো করে করতে চেয়েছি তা ঠিক নয়। আসলে ছেলের জন্যই তাড়াহুড়ো করা হচ্ছে। ছেলের বাবা জানিয়েছেন ছেলের হাতে সময় খুব কম, এজন্য বিয়েটা তাড়াতাড়ি সারতে হবে। তাছাড়াও ছেলে ভালো বলে আমরা এই সম্বন্ধটা হাতছাড়া করছি না। তোমার আম্মার কাছে শুনেছি সব। এই পর্যন্ত অনেক পাত্র তো দেখলাম তোমার জন্য, কিন্তু কোনোটাই আমার মনে ধরেনি। এবার যেই ছেলের সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে তাকে আমার খুব পছন্দ, প্রথমে শুনেই রাজি হয়ে গেছি। তাহলে বুঝতেই পারছো সম্বন্ধটা আমার ঠিক কতটা পছন্দের। আশা করি তুমি তোমার আব্বুর পছন্দের ওপর বিশ্বাস রাখবে। তবে তোমাকে আমরা কোনো কিছুতেই জোর করছি না। বিয়ের বয়স হয়েছে তাই বিয়ের কথাবার্তা বলছি। যদি তুমি চাও তাহলে নিষেধ করে দেব, আর যদি তোমার নিজের কোনো পছন্দ থাকে তাহলে বলতে পারো। আমি তোমার আব্বু, অবশ্যই গুরুত্ব দেব। তোমার ইচ্ছের ওপরে কোনো কিছু যাবে না। আকসা ওর আব্বুকে ভরসা দিয়ে বলল, আমার কোনো পছন্দ নেই আব্বু, তোমার ওপর বিশ্বাস আছে আমার। তুমি কখনোই আমার জন্য খারাপ ছেলে পছন্দ করবে না। ঠিক আছে মা, ওরা আসুক, তুমি ওদেরকে দেখো, কথাবার্তা বলো, তারপর রাতে কল দিয়ে আমাকে তোমার সিদ্ধান্ত জানিও। এখন রাখছি আম্মু, তুমি তৈরি হয়ে নাও। ইশাক খন্দকার কল কেটে দিলেন। আকসা লম্বা করে শ্বাস টেনে নিল। অস্বস্তি হচ্ছে ওর। এর আগে বিয়ের কথাবার্তা হলেও এমন আয়োজন করে ওকে দেখেনি কোনোদিন, আজই প্রথম। এজন্যই নার্ভাস লাগছে প্রচণ্ড। এই হালকা শীতের মধ্যেও ও প্রচণ্ড পরিমাণে ঘামতে শুরু করল। ততক্ষণে শাড়ি পরানো হয়ে গেছে। কলি উঠে আকসার চুল সুন্দর করে পেছনে ক্লিপ দিয়ে টেনে পিঠের ওপরে ছড়িয়ে দিল। আকসার ঠোঁটে লিপস্টিক দিতে চায়নি, তবুও কলি জোর করে হালকা শেডের একটা লিপস্টিক দিয়ে তার উপর লিপগ্লস দিয়ে দিল। তখনই দরজার বাইরে থেকে আকসার খালা রেশমি খাতুন ডাক দিলেন, ও আকসা, চলে আয় মা, ওরা চলে এসেছে। বাইরে মোটামুটি লোক সমাগম বোঝা গেল। ইতিমধ্যেই আকসার চাচা, চাচি, ফুপু আর মামা খালারা চলে এসেছেন। কলি আকসাকে নিয়ে বাইরে গেল। কয়েক কদম এগিয়ে ডাইনিংয়ের পাশ কাটিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল ওরা। আকসা এতক্ষণ মুখ নুইয়ে রেখেছিল। ধীরে ধীরে ও অস্বস্তি জড়িত মুখটা তুলে সামনের সোফার দিকে তাকাতেই চমকে উঠল। মেজবাহের পরিবারের সকলে বসে আছে সোফায়। মেজবা তার বাবার পাশে বসা, ওর দৃষ্টি হাতে থাকা ফোনের দিকে। কোনো দিকে তাকাচ্ছে না, মুখের প্রতিক্রিয়া কিছুই বোঝা যাচ্ছে না, একদম স্বাভাবিক। তবে আকসা শকড হয়েছে এখানে মেজবাকে দেখে। একদমই আশা করেনি লোকটাকে। ও বিড়বিড় করে বলল, মেজবা ইফতেখার এখানে? চলবে।